ঘড়িতে এখন 5:30 বাজে। এই সময়টা খুব কষ্ট হচ্ছে, যখন ভয়েস ওভার দিচ্ছি তখন যেন আরও বেশি আমার কষ্টটা হচ্ছে। মা আরও সকাল সকাল ঘুম থেকে উঠেছিল, 5টা নাগাদ মা ঘুম থেকে উঠেছে। মানে ভাত আর সেদ্ধ ভাতটা করার কথা আমারই ছিল, অ্যালার্মও দিয়ে রেখেছিলাম, বাট আমি উঠতে পারিনি। কিন্তু দেখো মা ঠিক 5টার সময় উঠে আমাকে ডাকেও নি, ভাত করেছে, কলার আলু সেদ্ধ করেছে। তারপরে হচ্ছে গিয়ে আমি তারপরে উঠে বাবাকে একটু চা করে দিলাম। বাবা তো জানোই দুধ চা খায়, সানির জন্য, বাবার জন্য আর আমার জন্য দুধ চা করলাম। মা লিকার চা খায়, আর মায়ের জন্য আর জামানের জন্য আবার লিকার চাও করে দেবো। মানে মায়েরা মনে হয় এরমই হয়, মানে একবারের জন্য আমাকেও ডাকার প্রয়োজন মনে করেনি। আমি যদি না উঠতাম তাহলে বাবাকে চাটা কিন্তু মাই করে দিত। মেয়ের বাড়ি থেকে বাবা মা চলে যাওয়ার এটা একটা অন্য রকমের কষ্ট, কিন্তু কি বলবো বলো তো, সারা জীবন তো থাকতে পারে না। এবার এই কটা দিন মানে এসে যদি একটা সপ্তাহ থাকে, আরো কয়েকদিন থাকে, তাহলে মনে হয় আরো ভালো লাগবে। কিন্তু ওই যে থাকতেই চায় না, কাজের সূত্রে আসা, আবার কাজকর্ম হয়ে গেলেই চলে যাওয়া। এখানে ব্যাগ গোছানো চলছে। আমাকে যেমন করে না যখন আমি ওইখান থেকে আসি, মানে আমার কাছে যা মানে মায়ের কাছে যা থাকে সব কিছু দিয়ে দেয়। তো আজকে আমার ঠিক তেমনই হচ্ছে, যে এটা দিই, ওটা দিই, সেটা দিই। জামানের দিকে আবার ডাবটা কেটে দিল। মাকে বললো যে আপনি ট্রেনে ডাবের জলটা খাবেন। মায়ের শরীরটা ভালো নেই, কালকে থেকে মায়ের শরীরটা খুব খারাপ। সকালবেলা থেকে আরও বেশি শরীরটা খারাপের দিকেই যাচ্ছে, মানে কোনো রকমে শুয়ে বসে শুধুমাত্র বাড়ি পৌঁছেছে বলতে পারো। বাবাও দেখো এখানে মনটা খারাপ করেই বসে আছে। আরও বেশি মন খারাপ হয় এখন ইনুর জন্যে। মানে সময়ের সাথে 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 আমরা কতটা পরিবর্তন হয়ে যায়, মানে কিভাবে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় সেটাই ভাবি। যে এখন ভাবো এই সংসারটা নিজে হাতে করে করছি, সব কিছু করছি, কিন্তু বাবাও কি কোনোদিন ভেবেছিল আমার মেয়েটা এতটা ম্যাচিওর হয়ে যাবে, এত কিছু করতে পারবে একা হাতে। এখন যখন নিজে মা হয়েছি না, তখন যেন এই বিষয়টা আরও বেশি ফিল করতে পারি, যে আমার ইনুটাও একদিন বড় হয়ে যাবে, ওকেও আমাকে অন্যের বাড়িতে পাঠাতে হবে। আমরাও হয়তো এরকম অতিথি হিসেবে যাব 2 দিনের জন্য, তারপরে আবার হয়তো আমরা চলে আসব। এটা ভাবলেই আমার খুব খারাপ লাগে, যে দেখো মেয়ে সন্তান মানে তাকে তো রেখে দেওয়ার নয়, তাকে তো পাঠাতেই হবে। তবু হয়েছে তো সেই চিন্তা তো বাবা মারা করে না। বাবা মারা নিজের বেস্ট, নিজের সমস্তটা কিছু দিয়ে কিন্তু মানুষ করে। সব থেকে বড় কথা কি বলো তো, আমার বাবা মা বিশেষ করে আমাকে কখনোই মনে করেনি যে আমি মেয়ে সন্তান। সমস্ত দিক থেকে, পড়াশুনোর দিক থেকে কোনো বাধা ছিল না আমার দিক থেকে। পড়াশুনো, পোশাক আশাক, সমস্ত কিছুর দিক থেকে বাবা শুধু আমাকে বলে গেছে, তুই যত দূর এগোতে পারবি তুই এগো, তোর পেছনেই কিন্তু আমি আছি। আমাকে ছোট্টবেলা থেকে ব্যাংকের কাজ বলো, টুকটাক যা কাজ হতো আমাকে একা পাঠাতো, যে তুই পারবি। মানে ইভেন বাবা কিন্তু আমাকে এখনও বলে তুই কিন্তু তো চাকরি পাবি, এটা আমার দৃঢ় বিশ্বাস। তবে জানি না আমি কোনোদিন পাবো কি না, কিন্তু বাবার এই যে আত্মবিশ্বাসটা আমার ওপর না, এটাতেই আমার মানে কি বলবো, মনটাকে খুব মানে দুর্বল করে দেয়, যে আমি যদি না পারি কিন্তু বাবা আমাকে সবসময় বলে তুই চেষ্টা কর, তুই পারবি। কারণ তুই যতটুকু করতে পেরেছিস, যা করতে পেরেছিস, এটা আমার বিশ্বাস ছিল যে তোর দ্বারা সম্ভব। কারণ ছোট থেকে তো সেরমভাবেই মানুষ করেছে, কোনো বাধ্যবাধকতা ছিল না আমার জীবনের মধ্যে। এই যে সেই সময়টা চলে এলো, চলে যাবে, আমার বলতে বলতে সত্যিই কান্না পেয়ে যাচ্ছে। তখন হয়তো অনেকটা স্ট্রং হয়ে থাকি যে বাবা আমার সামনে কাঁদবো না, এই ইমোশনাল মুভমেন্টটা দেখাবো না। কিন্তু যখন ওই পরে ভিডিওটা দেখে ভয়েস ওভার দিই না, তখন মানে মনে হচ্ছে আর কটা দিন যদি আমার কাছে থাকতো আরও খুব ভালো লাগতো। যখন ওই চাচলে যাই তখন তো আর এত কিছু করতে পারি না, এখানে আসলে যতটুকু আমি করি, এই যে সেই টাইমটা চলেই এলো। চলে গেল বাবা মারা। মনে হচ্ছে আরও 2 দিন থাকলে হতো, কিন্তু কিছু করে মাকে আবার হয়তো কয়েকদিন পরে আসতে হবে, মানে বাবাকেও আসতে হবে। আমাদের তো মেডিসিন ওরকমভাবেই দিয়েছে। মানে ব্যাপার কি বলতো, ওই যে মেয়ের বাড়ি এসে থাকবে, যে অনেকদিন এসে থাকলো, শুধু থাকার জন্য আসছে, সেটা আর হয় না। ওই হয়তো কাজে আসলো, তারপরে হচ্ছে ডক্টর দেখাতে আসলো, সেই রকম। মানে বলে না বাবা মারা যে ওরকম মেয়ের বাড়ি এসে ওর হয় না। হয়তো দূরে যদি হতো, মানে আরেকটু দূরে যদি হতো তাহলে হয়তো থাকতো, কিন্তু হয় না, সময় নেই। মায়ের তো নেই, ছুটি ছাড়া হবেই না। আর বাবাও এখন আর ওরকম শরীর দেয় না, আর বাড়ি ওরকম একা রেখে কার হাত দিয়ে আসবে, এই সমস্যা নিয়ে আর থাকা হয় না। ঘড়িতে এখন পুরো 7টা বাজে, তো এখন আর শোবো না। আমি একটু ঘরদোরগুলো ঠিকঠাক করে নিই, গুছিয়ে নিই। একটু পরেই তো আপা আসবে, তাহলে হচ্ছে কি যেগুলো মেশিনে জামা কাপড় দেওয়ার আছে সেইগুলো দিয়ে দেবো, আর এই ঘরটা ঠিক করে নেবো। কিন্তু তো এখনো ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠে জানি না ওর রিয়াকশনটা কি হবে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। কিন্তু ওর খুব মনটা খারাপ হয়ে যাবে কালকে থেকেই। মানে যেদিন থেকে এসছে আমি শুধু এমনি আর কি করে বলছিলাম, নিন্নি থাকবে না চলে যাবে? থাকবে, যাবে না, আমি যাবো নিন্নির সাথে, এরকম করছিল। ওর একটু না ভালো রকমই, যদি উঠে দেখে কান্নাকাটি করছে, ওখানে তাহলে কোথাও ঘুরতে টুরতে বেরিয়ে যাবো।
জ্বর চলে জ্বর আসবে। চলে আসবে, ওর এটাই সমস্যা। মানে একটুখানি বেশি মানে মন খারাপ করলে একটু দুঃখ, মানে ও তো মানে কেঁদে অতটা প্রকাশ করে না, আমি জানি না কেন। আমার খুব ম্যাচিওর বাচ্চা ও, মাশাআল্লাহ, ও অনেক ম্যাচিওর বাচ্চা। তো ও ওইভাবে যে হা হা করে কেঁদে করে সেটা করে না, ও নিজের মনের ভেতরে ওইগুলোকে রেখে ভেবে জ্বর চলে আসে। এই ঘরটাতেই বাবা মা ছিল মানে দুদিন, আর সানি তো একদিনই ছিল, তো আবার বাইরে ঘুমিয়েছিল। এবার একটু আমি এগুলো ঠিকঠাক করে নেব। মা বলছিল মশারি টশারি তুলে দেন, কিচ্ছু করতে হবে না, আমি আস্তে ধীরে সমস্তটা করব। তো এখানে জামানো আর শোয়নি, ও একটু গল্প করছিল। আমি আমাকে বলছিলাম দেখো সকালবেলা যদি আমরা উঠতে পারি তাহলে দিনটা কতটা বড় হয়, কিন্তু না আমরা সকালেই উঠি, মানে এমন তো নয় যে 5টায় উঠতে পারি না, যেটা সত্যি কথা সেটা সত্যি কথা। সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম যে একটু পরেই তো আপা আসবে, তাহলে একবারে আর হবে না, মানে ঝাড় দিয়ে মোছা হয়ে যাবে, বাড়িটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। আর এই জিনিসটাও না আমি আমার মায়ের থেকে পেয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি জিনিসটা মায়ের থেকে পেয়েছি। মা সবসময় বরাবরই মানে বাড়ির ফ্লোরে কোনো একটুও বালি কিচকিচ থাকলে হবে না। তারপরে আমার মা তো বাইরে থেকে এসে দেখবে কখনো সোফায় বসে না, চেয়ারে বসে না, বাইরে ড্রেস পরে এসে আগে ড্রেসটাকে চেঞ্জ করে, ঘরের ড্রেস পরে, তারপরে কিন্তু বসে। এই সমস্তগুলো করতে করতে দেখো আপাও চলে এসেছে। তো আপা এদিকে বাসন টাসনগুলো মাজছিল, আর আমি আরো ঘর তো হয়ে গেছে, আর ওই ঘরে তো ইনু ঘুমোচ্ছে। অতক্ষণে আমি ডাইনিংটা ঠিক করছিলাম। তারপরে আবার যখন মানে কাপড় জাপড় কাচতে যাবে তখন আমি রান্নাঘরটা ঠিক করে নেবো। এরই মাঝে ইনু আবার উঠে পড়েছিল, কিন্তু এখনো উঠবে না বা ওটার কথাও নয়, ও আর একটু ঘুমাবে। আমি জামানকে বললাম তুমি একটু কোলে কোলে নিয়ে রাখো, কোলে রাখলে ঘুমাবে। ওই যে মোশনটা হয় একটু হাঁটাচলা করলে, তুলে দিলেই না ওর বিরক্ত বোধ করবে। এখন তো ঘুম যেহেতু পরিপূর্ণ হয়নি, এবার আমি ভাবছি যখন উঠেই গেছি তখন তাহলে আমি এই কাজগুলো করে নিই, তাহলে একদম বাড়ি পুরো ঠিকঠাক হয়ে যাবে। একটু ঝুল ঠুলো এদিক ওদিক একটু টুকটাক থাকে না, আমি একদম খুব বেশি ময়লা ধুলো পড়তে দিই না কখনো, একটুখানি হলেই সেটাকে আমি পরিষ্কার করে ফেলি। আর ঝুল আমার মনে হয় বাড়ির মধ্যে খুব নেগেটিভিটি ছড়ায়। তুমি তোমার বাড়ির মধ্যে বাড়িটাকে যত সুন্দরভাবে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, দেখবে মনের দিক থেকেও তুমি অনেক পজিটিভ এনার্জি পাবে, অনেক কিছু তোমার কাছে মনে হবে। আর দেখবে বাড়িতে ঝুল থাকলে মনে হয় কি সবসময় আমরা অসুস্থ থাকি, বা একটা নেগেটিভ এনার্জি সবসময় কাজ করে। এগুলো সবই আমার মায়ের কাছ থেকে আমি পেয়েছি। ছোট্ট থেকে আমি কখনো দেখিনি যে আমাদের বাড়িতে ঝুল ধুলো ময়লা এইগুলো থেকেছে। যখনই কেউ আসতো আমার ফ্রেন্ডরা সবাই এসে বলতো তোর মা কত পরিষ্কার পরিচ্ছন্ন রে, তোদের বাড়িঘর কত। হয়তো আমার বাপের বাড়ি একদম যে রাজপ্রাসাদ সেটা নয়, যে প্রচুর অর্থবিত্ত আছে সেটাও নয়, তবে যেটুকু রয়েছে না সেটুকু মা খুব পরিষ্কার করে রাখে আর কি। তো এখানে দেখো আমি সোফার কভারগুলোকে তুলে ঝেড়ে তারপরে আবারও পাতলাম। আর সোফাটাকে একটু সরিয়ে 2-3 দিন তো আমি অতটা ডিপ ক্লিন করতে পারিনি। দেখো যখন কেউ আসে তখনই রান্না বান্নার দিকে এতটা চলে যায়, তখন আর ডিপ ক্লিনের ব্যাপারটা হয়ও না, একটু ওপর ডাস্টিং করে নিতাম। তো আজকে একদম পুরো সোফা সরিয়ে, এটা আমি সপ্তাহে একদিন করি, সোফাটাকে সরিয়ে তার পেছন থেকে যত ধুলো ময়লা আছে সবগুলোকে বের করি। তাতে করে কি হয়, আমার খুব বেশি ডাস্ট হয় না, খুব বেশি ধুলো হয় না বাড়িতে, এবং খুব বেশি যে পরিশ্রম করে পরিষ্কার করতে হয় সেটাও হয় না, খুব তাড়াতাড়ি কিন্তু সমস্তটা হয়েছে। আর এখানে দেখো আমি যে এটা ফুলের এটা কিনেছিলাম, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, সত্যি কোয়ালিটিটা খুবই ভালো। মানে আমি তখন বুঝিনি যে এত সুন্দর জিনিসটা। তারপরে দেখো মাল্টি কালারের ড্রয়ারটা, এটাও আমার কত বছর আগে নেওয়া বলো তো, তখন আমরা ওই বাড়িতে থাকতাম, তখন থেকে আমি এটাকে ব্যবহার করছি, কিন্তু এখনও কত সুন্দর রয়েছে জিনিসটা। যাই হোক আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা অনেকবার আমার কাছে চেয়েছো যদি তুমি মাল্টি কালারের ড্রয়ারটা কোথা থেকে নিয়েছো একবার প্লিজ লিঙ্ক শেয়ার করো। তো আমি প্রতিটা প্রোডাক্টে যেগুলো দেখাচ্ছি আমি লিঙ্ক আবারও শেয়ার করে দেবো, তোমরা দেখতেই পারো। সামনে তো রমজান মাস আসছে, একটু ডেকোরেশনের জিনিস তোমরা দেখতেই পারো। তো আমার ওই দিকের সোফাটা তো হয়ে গেল, এবার আমি এই দিকে সিঙ্গেল যে সোফাটা রয়েছে সেটাকেও করে নিচ্ছি। আর এই সিঙ্গেল সোফার উপরে সমস্ত ইনুর সফট টয়গুলো থাকে, ও কিন্তু খেলা করে আবার যেখানকার জিনিস সেখানেই রেখে দেয়। ও কিন্তু কোনো জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে খুব সচরাচর রাখে না, বাচ্চা তো সে তো রাখবেই। তোমরা বলো দিদি তোমার আগের বাড়িটা কত নিট অ্যান্ড ক্লিন ছিল, এখন কিন্তু অতটা থাকে না। আমি করি, কিন্তু ইনায়া খেলা করে তো, এবার সবসময় যদি ওকে বলতে থাকি এটা এখানে করো না, ওটা ওখানে করো না, তাহলে তো ও সেই যে নিজের মতো করে বেড়ে ওঠা,
ওর শৈশবকালটাই তো মজা করতে পারলো না, তাই না? ও তো খুব বেশি যে দুষ্টুমি করে সেটাও না, কিন্তু কিছু জিনিস নিয়ে তোকে খেলা করতে দিতে হবে ওর মতো করে, তাই ছেড়ে দিয়েছি। আর কিছুদিন আগে দেখো এই আমি ডোর ম্যাটগুলো নিয়েছিলাম, এগুলো সত্যি এত ভালো, এত কম প্রাইস নিয়েছিল, আমার তো মনে হয় বাইরে থেকে নিলেও এত ভালো আমি জিনিসটা কোয়ালিটিটা পেতাম না, কি বলবো। এটারও আমি তোমাদেরকে একবার লিঙ্ক শেয়ার করে দেবো এই ভিডিওর নিচেই, তোমরা একবার দেখতে পারো। সামনে যেহেতু একটা আমাদের একদম বড় একটা ফেস্টিভ্যাল আসছে, সারা বছর এটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকি রমজান মাস। রমজান মাসের অনুভূতিটা একদমই অন্য রকমের হয়। এই যে 30টা দিন মানে এত আনন্দ, এত খুশি, এত মজাতে কাটাই, এবং তোমরাও সবাই এই রমজান মাসের ভিডিওগুলো দেখতে পছন্দ করো। সেই দিনটা কিন্তু চলেই এলো আর কিছুটা দিন পরে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই কিন্তু আমার সমস্ত কাজগুলোও কমপ্লিট হয়ে গেল। এদিকে আপা চলে গেল মানে জামা কাপড় কাচতে। জামা কাপড় আমি বললাম আমাদেরগুলো দিতে হবে না, তুমি শুধু ইনুরগুলো দিয়ে দাও। তারপরে চলে এসেছি আমি আমার রান্নাঘরে। রান্নাঘরটাও আজকে একটু পরিষ্কার করে নিই, মানে ডাস্টিং করে নিই। মানে কি করি বলো তো, আপা যে এদিকে করছে তার অপোজিট সাইডে এসে আমি এই কাজগুলো করে নিই। তো এখানে দেখো রান্নাঘরটা এত জিনিসপত্রও হয়ে গেছে, কিন্তু কি করব বলো, আমার কাছে তো মনে হয় আর আমার বাড়িতে তো দেখেইছো কত সবাই যেহেতু আসে, এবং এটা আমরাও চাই এবং আমাদেরও খুব ভালো লাগে, তাই যে খুব কম বাসনপত্র রাখবো সেটাও হয় না, প্রতিটা জিনিসই কাজের। তাই আমি জিনিস চাইলেও কমাতে পারি না যে আমি কোন জিনিসটা কমাবো, কোন জিনিসটা বাদ দেবো। দেখেছো বড় বড় হাঁড়ি আমার লাগে, এই কড়াই আমার লাগে, তবুও আমার এখন যে কড়াইটা আছে না, সেই কড়াইটা ছোট হয়ে যাচ্ছে। আমি জামানকে বলছিলাম এই 2 কেজি 2.5 কেজি মাংস আলু ঠালু দিয়ে রান্না করার জন্য একটা বড় কড়াই কিনতে হবে। জামান বলছে আর এখন কড়াই ঠড়াই কিনো না, নিজের বাড়িতে কেনো না। কি না গো, সবাই যখন আসে তখন একটু অসুবিধেই হয়ে যায়। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কখনো গিয়ে তোমাকে ওই কড়াইটা কিনে দেবো। লাগে না বলো তো, যখন সবাই আসে অনেকটা মাংস হয়, একটু আলু পড়লো মাংস পড়লো, দিয়ে ছোট কড়াই একদমই রান্না হয় না। যাই হোক দেখো ওই দিকটা তো হয়ে গেছে। এবার আমি এই দিকে সেলফটা যেটা রয়েছে সেগুলো ভালো করে মুছে নিলাম, মুছে টুছে সমস্ত কন্টেনারগুলো আবার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আমার এই কাজটা খুব ভালো লাগে, ঘর গোছাতে যেহেতু আমি খুব ভালোবাসি, আমার কিন্তু এই ঘর ঝাড়া সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে পরিপাটি করে রাখাতে কোনো এনার্জি লস হয় না। আমি মানে সব সময় এনার্জেটিক, মানে রাত্রিবেলা 12টার সময় যদি আমাকে কেউ বলে চলো এই জিনিসটা এদিক থেকে ওই দিকে সরাবি, এটা গোছাবি, ওটা ওখানে রাখলে ভালো লাগবে, তাতেও আমি ফুল এনার্জি নিয়ে উঠে পড়ি। তাতে আমার কোনো কষ্ট হয় না, কোনো বিরক্তি হয় না, কোনো রকমের কোনো মনে হয় আমার এনার্জি লস হয় না। মানে আচ্ছা ঠিক আছে চলো। কখনো হয়েছে জামান ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলাতেও, কিন্তু আমার মনে হয়েছে আচ্ছা ওই জিনিসটা মনে হচ্ছে ওইখানটাতে রাখলে বেশি ভালো লাগতো, ওই ঘুমের মধ্যে উঠেও আমি সরিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 29th অফ জানুয়ারি, থার্সডে। ঘড়িতে এখন কটা বাজে? পুরো বাজে 8:50। এই জাস্ট চাটা নিয়ে একটু বসলাম, ঘরের কাজকর্ম সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, একদম আপাও এসে ঝাড় দিয়ে মুছে সব কিছু হয়ে গেছে। দেখো তেমন তো কিছু করার ছিল না, শুধু একটুখানি জিনিসপত্রগুলো এলোমেলো হয়েছিল, যেটা হয় আসলে বেশি জিনিস বেরোয়, রান্না বান্না হয়, এটার জন্য তো সব জিনিসপত্রগুলো একটু অর্গানাইজ করে নিয়েছি, সব কিছু ঠিকঠাক করে এখন এই চা নিয়ে বসলাম। আর জানা বলছে খিদে পেয়েছে, তো ব্রেড ছিল তো আমি ব্রেডটাও সেঁকে দিলাম, যে ব্রেডটা খেয়ে নাও, চা আর হচ্ছে গিয়ে তোমার ড্রাই ফ্রুটস। একবার চা সকালে হয়েছে, আমি আবার দুধ চা খেয়েছি সকালবেলা। গরম করতে দিয়ে এসছো না, সকালবেলা বাবা যেহেতু বাবার হচ্ছে গিয়ে শীত গ্রীষ্ম বর্ষা, সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ দুধ চা লাগবেই। মানে ওটা আমি আমার জন্মকাল থেকে দেখে আসছি যে সারাদিন চা খাবে না, কোনো 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 অসুবিধে নেই, বাট ওই ঘুম থেকে উঠে তা আবার লিকার চা দিলে হবে না, দুধ চা লাগবেই। তাই জন্য কদিন আমাদের বাড়িতে বেশ সকাল সকাল মানে একটা সকাল সকাল ভাইবস পেলাম বলো, উঠে দুধ চা হলো। হচ্ছে অনেকে আছে জানো তো যে দুধ চা মানে লিকার চা খাওয়া মানে ভাবে জল গরম খেলাম, হ্যাঁ কেন খাবো। হ্যাঁ, আমার বাবাও লিকার চা খেতে একদম পছন্দ করে না। ঘড়িতে এখন 9:30 বাজে, ইনারা ঘুম থেকে উঠেছে। মা, ও মাম্মা, কই দেখি এদিকে আমার দিকে ঘোরো। গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং, বলো এদিকে বলো, বলো গুড, বলো 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 একটু। এ দুধ তো আন্টিরা কি বলবে, ইনু দুধ তু। ঘুম থেকে উঠে আমাকে বলা হয়ে গেছে মামা কই, নিনি কই, দাদু কই। দাদু বাড়ি যাবো, না আচ্ছা যাবো। কাকে খুঁজছো আম্মু? হ্যাঁ কাকে খুঁজছো বলো, কার কাছে যাবে? দেখো, হ্যাঁ যাবে না, যাবে না, বলবে না?
কার উপর রাগ হয়েছে? হ্যাঁ বলবে না কেন? কার জন্য রাগ হচ্ছে? মন খারাপ হয়েছে কারোর জন্য? তুমি কাকে খুঁজছো এখন? কাকে খুঁজছো মা? বলবে না। আমার হচ্ছে এটা হচ্ছে আমার ছোনা বাচ্চা, এটা হচ্ছে আমার পুকু বাচ্চা। কাকে খুঁজছো মা? ওরা বলতে নেই, বলো না কাকে খুঁজছো। কি দুষ্টুই জানা, বলে বলবো না। তোমার কথাগুলো সবাই শুনতে চায়, বলে ইনুরের মিথ্যি মিথ্যি কথাগুলো আমরা একটু শুনবো। বলো। কেন বলবে না কেন? বউ বললো। কি খাবে এখন? মিথ্যি খাবে? বলে বাবা নে টিভি টিভি দেখবে সকাল সকাল? কতটা চালাক দেখেছো? হ্যাঁ এই টিভি হবে না। নিনি কোথায় গেছে আম্মু? হ্যাঁ বাইরে গেছে। আর মামা? ডক্টর দেখাতে গেছে, মা চলে আসবে একটু পরে। ঠিক আছে, মন খারাপ করো না জানো। নানু কই? তুমি কি শুয়ে ঘুমাচ্ছিলে নাকি? শরীর ঠিক লাগছে এখন? বাবা কি করছে, শুয়ে না বসে? দেখাও তোকে, একটু দেখিয়ে দাও বাবাকে। কোথায় আছে? চলে আসবে আবার একটু পরে। বাবার চোখ পুরো ছলছল হয়ে গেছে ইনুকে দেখে, তাই আমি কেটে দিলাম, নইলে এক্ষুনি মনে হচ্ছে কেঁদেই ফেলবে। ঘড়িতে এখন পুরো 10:30 বাজে। আজকে না আমার রান্না বান্না তেমন কিছু নেই, কারণ কালকে যা রান্না ছিল সবকিছু রয়েছে। একটু মাটনও আছে, দেশি মুরগির মাংস অনেকটা আছে, আলু দিয়ে ঝোল যেটা হয়েছিল সেটা অনেকটা আছে। মা তারপর একটা শাক নিয়ে এসেছিল, শাকটা আছে। খুব পেঁয়াজ কলি আলু ভাজা খেতে ইচ্ছা করছে, তো সেটার জন্য জামান বলো তাহলে আমি চিংড়ি মাছ এনে দিই, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা করো। তো ভাত আর পেঁয়াজ কলি আলু ভাজা হবে। আর এখানে দেখো কে যাচ্ছে, পাপার সাথে তুমি যাবে? তাই আমাকে নিয়ে যাবে না মা? যাবে। পাপাকে জিজ্ঞেস করো তো, মাকে নিয়ে যাবে? যাবে না। তুমি কি পরবে? কি পরবে? হোয়াইট কালারের পরবে। ও কি বুঝলো হোয়াইট কালারের পরবে ও? আর তুমি এটা কি কালার পরে আছো? হ্যাঁ মিল্ক না, ওটা পিঙ্ক। বলছে মিল্ক। কি মা? মিল্ক না সোনা, ওটা পিঙ্ক। হ্যাঁ। আর আর পাপা কি কালার পরেছে মা? গ্রিন কালার পরেছে। বাবা সত্যি তো তোমারটা একটু গ্রিন গ্রিন। মা কি কালার পরেছে মা? হ্যাঁ ব্লু কালার। এটা তুমি জানো না ব্লু কালার? হ্যাঁ কি কালার মা এটা? কি কালার? ব্লু কালার। বাবা রে বাবা, কবে কবে দেখো কালারও শিখে গেছে। ও না কি করে, ও ঘুরে ফিরে বলে মা এটা কি কালার? হোয়াইট কালার। ওর ব্লু কালারটা মনে হয় খুব পছন্দ, শুধু বলে মা ব্লু কালার ব্লু কালার। আমি বলছি না মা ওটা ব্লু না। ও বাড়িতে বসিরহাটের বাড়িতে আমাদের দেখবে ওই বারান্দার ডেটোটা না ব্লু কালার করা আছে, সেখান থেকে ও ব্লু কালার আর পিঙ্ক কালার চিনতে শিখেছে। ওয়ালটা হচ্ছে পিঙ্ক কালার আর নিচটা হচ্ছে ব্লু কালার। শুধু বলে মা এটা কি কালার? পিঙ্ক। আর এটা কি কালার? ব্লু। তাই পিঙ্ক ব্লু আর হোয়াইট, হোয়াইটটাও খুব চিনেছে, হোয়াইট কালারটাও চিনেছে। আর গ্রিনটা মা কি করে চিনবে তুমি? দাঁড়াও মা, তুমি দাঁড়াও। হ্যাঁ চলো এবার ফল কিনতে যাব। এই যে মাছ কেনা হয়ে গেছে, এবার ফল কিনতে যাব। হ্যাঁ চলো চলো দাঁড়াও মা। হ্যাঁ আমি এবার নিচ্ছি। বাজার থেকে দেখো আবার কি কিনে এনেছে। আওয়াজ কো বাড়িতে থাকা যাবে না। আওয়াজ অনেক আওয়াজ। উল্টো হচ্ছে উল্টো হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ।
ভালো, আমার কাছে দাও, এরকম এরকম। না না না, এটা কিন্তু মাটির জিনিস, হ্যাঁ পড়ে গেলেই ভেঙে যাবে। ও তো 10 মিনিট হবে তো মা, 10 মিনিট হবে তো। না না হবে, ওর জিনিস নষ্ট হয় না, ও কোনো খেলনা নষ্ট করে না। দেখো গাড়িটা সব সযত্নে রেখে দিয়েছে, চালাই না, নষ্ট হয়ে যাবে তাই। মেলাতে কিনেছো? জামান গেছিল চিংড়ি মাছ আনতে, পেয়েছো তো চিংড়ি? সুন্দর চিংড়ি একদম, মানে পেঁয়াজ ফ্রাইটা ভাজা খাবো, তাই যে চিংড়ি মাছটা না হলে ব্যাপারটা বেশ জমবে না। চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে খেতে। আর এই চিংড়ি মাছের প্রচলনটা আমি বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে এসে বুঝেছি, চিংড়ি মাছের কি দাম। এ বাবা, বাড়ি তো মাথায় তুলে দিচ্ছে বাচ্চাটা। পাগল হয়ে যেতে হবে এবারটা। হ্যাঁ? কি কি করে ও শুনে যায়। মা কালকে এই পিঠেটা বানিয়ে দিয়েছিল, তো কালকে আর ভাজা হয়নি, এটা আজকে ভাজছি। অনেকের কাছে এই পিঠেটা একটু অদ্ভুত লাগবে, বাট হয় না প্রতিটা জায়গার দেখবে একটা অথেন্টিক কিছু জিনিস থাকে। তো ছোটবেলা থেকে এটা খেয়ে এসেছে এরকমই, মানে এর টেস্টটা একটা অদ্ভুত টেস্ট, ভেতরে মিষ্টি, ওপরে একটু ঝাল ঝাল, একটু অদ্ভুত টাইপেরই লাগে টেস্ট, কিন্তু খুব আমার ভালো লাগে অ্যাটলিস্ট। আর যারা এই পিঠের প্রতি যাদের ইমোশন জড়িয়ে আছে বা ব্লগ দেখছো বা জানো, খেয়েছো কখনো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই পাশে যে পেঁয়াজ কলি, আলু, চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি, আর করবো শুধু ভাত, বাকি আর সবই রয়েছে। তরকারিটা গরম করব, মা নিয়ে এসছে ওই যে খেসারির শাক, ওই শাকটাও গরম করব এতে দিয়ে। আজকে দুপুরবেলা হচ্ছে আমাদের, কালকে আবার যে পুঁই মিচুরি রান্না করেছিলাম সেটাও কিছুটা রয়ে গেছে, সবকিছু মিলিয়ে আজকে হচ্ছে গিয়ে এই সব কিছু দিয়েই হবে। রাতেও মানে কি মাংসটা এতটা রয়েছে, মানে রাতেও হয়ে যাবে। গুড আফটারনুন এভরিওয়ান, ঘড়িতে এখন দুপুর পুরো 1:30 বাজে। আমি আজকে অনেক কাজ করেছি, দিয়ে স্নান ধান করে ফ্রেশ হয়ে এলাম। কাল ছাদ ঝাড় দিয়েছি, পুরো একদম ছাদ ঝাড় দিয়েছি। ইনুর দুটো জ্যাকেট, ওর বেশ মানে যেগুলো ভালো জামা কাপড় উইন্টার ওয়্যার, সেগুলো আমি আপাকে তো ধুতে দিই না, আর মেশিনেও না, সব আমি ছাদে ওগুলো পরিষ্কার টরিষ্কার করে, বাথরুম ক্লিন করে, আজকে যেহেতু রান্না ছিল না, তো মোটামুটি বাড়ির এই যে এক্সট্রা যে কাজগুলো সেইগুলো সব কমপ্লিট করেছি। দিয়ে ইনুকে স্নান করিয়েছি, আমারও স্নান ধান কমপ্লিট। আজকে আমরা একসাথে লাঞ্চ করবো, আজকে অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। মানে আমি তাই ভাবছি রান্না না থাকলে হাতে কত সময়। আমার কাছে এখন 1:30 বাজে, এখন ধরো খাবো, খাওয়া দাওয়া করে তেমনভাবে কোনো কাজ নেই। কি বলবো, খুব ভালো লাগছে। ভাত তো আমার ওই পাশে হয়ে গেছে, আর আজকে রান্না এই যে এটা তো মা নিয়ে এসেছিল খেসারির শাক, আর এখন আমি করলাম পেঁয়াজকলি আলু ভাজা। কালকের এখানে মিচুলির যে সবজিটা করেছিলাম সেটাও একটুখানি আছে, আর এই যে দেশি মুরগির মাংস। আজকে আমাদের এটা দিয়েই লাঞ্চ হবে, একসাথেই নিয়ে নেবো, সবাই মিলে বসে পড়বো, ইনুকেও খাইয়ে দেবো, আমরাও খেয়ে নেবো। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে এখন সন্ধ্যে 6:30 বাজে। আমি আমাদের জন্য 2 কাপ গ্রিন টি করে নিয়েছি। সকালবেলা আজকে দুবার যেহেতু চা খাওয়া হয়ে গেছে, তাহলে কিনা এখন আর লিকার চা করবো না, একটু গ্রিন টি বানিয়ে নিই। আর তার সাথে বিস্কিট টিস্কিট আছে, এটাই হচ্ছে আমাদের সন্ধ্যের খাবার। জামান আমাকে বলছে, কি ব্যাপার তুমি এটাতে কেন বসলে? কেন বসলাম বলো? তুমি তো রানী। আরেকটা কি বললাম? তুমি কারোর সঙ্গে সিট শেয়ার করো না। আর কি চা খেতে এসো, এবার আমাকে বলছে তুমি এইদিকে আলাদাভাবে বসলে কেন? আর আমি রানী তো এই রানী ভাবে বসেছি, আর আমি কারোর সাথে সিট শেয়ার করি না। নানু নেন্নি কোথায়? ফাঁকি দিয়ে বাড়ি গেছে, ফাঁকি দিয়ে নানু নেন্নি বাড়ি গেছে। আর ওইদিকে তো বাবা মার সাথে কথা হলো, বাবা মারা পৌঁছে গেছে অনেকক্ষণ, একবার 4টায় হরিশ্চন্দ্রপুর নেমেছে, বাড়ি ওই 5টা 10-15 ওরম নাগাদই পৌঁছে গেছে। এবার আমি ভিডিও কল করে, আর ইনায়া আজকে কি করেছে, ঘুম জাস্ট ভেঙে নানু 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 করে ডাকছিল, বলো নানু। আমরা একটু এসেছি বাইরে, ইনু যে পটিটা ছিল, মানে যেটা তো হিসু পটি করে, ওটা একটু খারাপ হয়ে গেছে, মানে একটু নষ্ট হয়ে গেছে। এখন মাথা খারাপ করে দিয়েছে, মা আমার পটি কিনে দাও, মা পটি কিনে দাও। তাই এসছি, দেখি পটি প্যান বাচ্চাদের যদি পাই। চলো। পটি করছো? বাবা পটি করছো? ওঠো দেখি, ওঠো। এর থেকে কি বড় আছে একটু? না এর বড় বলতে ওই দেখি, ওটা এটা দেখানো। এগুলোর কি দাম? 350 টাকা। বলো কোনটা নেবে? কে জানে, বুঝতে পারছি না কোনটা নেবে। ইনুর পটি কিনে চলে এসেছি ইনুর দিদির বাড়ি। হ্যাঁ আমাদের বাড়িতে শুধু লোক লোক। হ্যাঁ এত লোক, এত লোক। হুম হ্যাঁ
চলো, বেশি দৌড়োদৌড়ি খাবে না, হ্যাঁ করবে না। আমরা তো চলে এসেছি আফিয়াদের বাড়িতে, দেখতেই পাচ্ছ দুই বোনের ডান্স কি। ওইখানে গেলেই দিদি নাচ করব, দিদি নাচ করবা, দিদি যেমন করে নাচ করে বোনও কিন্তু দিদিকে কপি করার চেষ্টা করে, পুরোটা হয়ে ওঠে না কিন্তু চেষ্টা করে, কিন্তু কখনো কখনো করেও দেয়। দেখতেই পাচ্ছ ইনু একদম পুরো দিদি যেমনভাবে করছে তেমনভাবে করার চেষ্টা করছে। খুব ভালো লাগে গো ওদের দুজনকে যখন এইভাবে একসাথে দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে দুজনের নাচ, খুব সুন্দর। এবার কি অন্য হবে? রাত্রি এখন 10টা বাজে, আমরা তো দাদাদের বাড়ি গেছিলাম, এই এখন আসলাম। ইনু একটু খেলাধুলো করে আসলো, আর দেখো হিসু আর পটি করতে বসে পড়েছে। এ বাবা, বাড়ি আসতে না আসতেই কোথায় বসেছো? কিসের উপরে বসেছো দেখি? ওটা পটির উপরে বসেছো? পটি করছো? আচ্ছা করো তো, পটি করবে তুমি। পটি করছো, আমি কোলে কিভাবে বসবো মা? ভেঙে যাবে তো। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম রাতে একটু খিচুড়ি করবো, তো জানা বললো খিচুড়ি করতে হবে না, একটু সেদ্ধ ভাতই করো। তো আমি ভাত করব, চাল টাল ভেজাতে দিয়ে গেছিলাম, এসে গ্যাস দুটো অন করে দিয়েছি, এতে হচ্ছে কলা আর আলু দিয়েছি, মানে সেদ্ধ ভাতে হবে আজকে। আর একটু ওপর থেকে একটু ঘি নিয়ে নেবো, এই হচ্ছে কি আমাদের ডিনার। তো এরকমটাই করব। যাই হোক, চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকে একটুখানি মনটা খারাপ, ইনুরও একটু মনটা খারাপ, আমারও একটু খারাপ। মায়ের সাথে আবার একটু কথা হলো, মায়ের শরীরটাও ঠিক নেই, মানে শরীরটা খুব খারাপই মায়েরটাও, সেটা যেন দেখে আবার একটু মনটাও খারাপ হয়ে গেল। তোমরা সবাই দোয়া করো যেন সব সময় যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি এবং সব কিছু যেন ঠিক থাকে। কারণ বাবা মাদের শরীর খারাপ হলে কিন্তু সন্তানদের মন একদম ভালো থাকে না। যেমন সন্তানদের কিছু হলে বাবা মাদের মন ভালো থাকে না, কারণ বাবা মাদের কিছু হলে সন্তানদেরও মন ভালো থাকে না। তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া। টাটা। ও হ্যাঁ, আমি ব্লগটা এন্ড করার আগে আরেকটা কথা বলি। আমার একটা কমেন্ট এসেছিল, এক দিদিভাই কমেন্ট করেছিল, তার রিপ্লাই এটা বলেছিল আমি যেটা নাইট টাইম ড্রিঙ্ক খাই, যেটা আমি আদা, জিরে, জোয়ান আর তোমার জিরে না সরি মৌরি, জোয়ান আর আদা আর হচ্ছে গিয়ে তোমার দারচিনি পাউডার, ওটা খেয়ে নাকি তোমার পেটে ব্যথা হচ্ছিল। আমি জানি না কেন এটা পেটে ব্যথা হলো তোমার, এই রিজনে তো হওয়ার কথা নয়। আমি আর জামান তো এটা অনেক খাই এবং অনেকের মুখ থেকে শুনেছি, অনেক জায়গায় দেখেছি, অনেক মানে আমি ইভেন শুধু ইউটিউবের ভিডিও দেখে এটা আমি করিনি, আমি কিন্তু খুব ভালোভাবে আর্টিকেল পড়ে, গুগল থেকে পড়ে, অনেক রিসার্চ করে যে শরীরের জন্য আদা এবং এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো কেমন কেমন কাজ করে, তো সেরকমভাবে করেই কিন্তু আমি আমার থেকে রেজাল্ট পেয়েছি। আমাদের কিন্তু কখনো এরকম পেটে ব্যথা হয়নি, জানি না এই রিজনে হয়েছে বা অন্য কিছু কি হয়েছে। যদি তোমার মনে হয় তোমার শ্যুট করছে তুমি স্কিপ করতে পারো, ঠিক আছে। আর সব থেকে বড় কথা দেখো, আমি তো এমন নয় যে আমি ডক্টর বা আমি প্রপার ডায়েটিশিয়ান, সেরকম নয়। আমি এই জিনিসটা করে আমি আমার দিকে রেজাল্ট পেয়েছি, সেটা তোমরাও বারবার বলো, তাই আমি তোমাদের সাথে তোমরা শেয়ার করতে বলেছিলাম, তাই আমি তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আমি তোমাদেরকে একটাই বলবো যে তোমরা যখন এরকম কিছু করবে, তোমার মধ্যে বডি শ্যুট করছে না, তুমি ডক্টরের কাছ থেকে অবশ্যই সাজেশন নাও, কোনো ডায়েটিশিয়ানের কাছ থেকে গিয়ে নাও, নিয়ে তারপরে প্রপারভাবে করো। কারণ দেখো, আমার শ্যুট করেছে মানে তোমার যে শ্যুট করবে সেটা কিন্তু কোনো কথা নয়। আমার যে জিনিসটা করে হেল্প হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমার যদি মনে হয় এটা শ্যুট করছে না, তুমি কিন্তু এটাকে স্কিপ করে রাখো, কারণ সবার আগে তো শরীর, যেটা তোমার শরীর পারমিট করবে সেটাই তুমি নেবে। তুমি একবার ডক্টরের কাছ থেকে কনসাল্ট করে নিও, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড় কথা, আমি জানি না পরিমাণটা কে কেমন দিচ্ছ বা কিভাবে দিচ্ছ, পরিমাণ একটু 19-20 হলেও এটা প্রবলেম হওয়ার কথা নয়। কিন্তু ওই যে বললাম না যে শরীরটা সবার তো আর একরকম নয়, এক একজনের শরীর এক এক রকম, তো সেটা নাও হয়তো তোমার শ্যুট করতে পারে, সেটার জন্য। কিন্তু আমি যতজনের মুখ থেকে শুনেছি সবারই কিন্তু এটা শ্যুট করে এবং সবাই অনেক অনেক হেল্প হয়েছে সবার। যাই হোক, তোমরা ডক্টরের কাছ থেকে সাজেশন নিয়ে অবশ্যই তোমরা করো, আমার কথা শুনে একদম নয়। আর চলো এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। টাটা, বাই।